চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও লেখক মোহাম্মদ শামীমুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক বিকাশের যে ১০০তম বার্ষিকীতে চিহ্নিত করে জাতিসংঘ ২০২৫ সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য কী এবং এই কোয়ান্টাম মেকানিক্স কেন গুরুত্বপূর্ণ? ১৯১৫ সালে হাইজেনবার্গ, ম্যাক্স বর্ন এবং জর্ডান তারা ম্যাট্রিক্স মেকানিক্স তৈরি করেন, যেখানে তারা দেখান যে অণু পরমাণুকে গাণিতিকভাবে উপস্থাপন করা যায়। তো সেই থেকেই কোয়ান্টাম মেকানিক্সের আসলে জন্ম, সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্সের বেসিক্স। সে থেকে ১০০ বছর হয়ে গেল। ১০০ বছরে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। কোয়ান্টাম মেকানিক্সের কারণে আধুনিক ইলেকট্রনিক্স বিকশিত হয়েছে। এই বিকাশকে সবার সামনে নিয়ে আসার জন্য, কারণ আমরা সবাই কিন্তু জানি না যে কোয়ান্টাম মেকানিক্সই আসলে মূল চাবিকাঠি আধুনিক ইলেকট্রনিক্সের। তো এটাকে সবার সামনে আনার জন্যই জাতিসংঘ এবছরকে কোয়ান্টাম মেকানিক্স বছর হিসেবে ঘোষণা করেছে। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সেমিনার করবে এবং জনগণকে এই কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে জানাবে। এটাই মূল উপলক্ষ্য। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে এই বছর প্রকাশিত আপনার একটি বই এসেছে, যেটির শিরোনাম হচ্ছে কোয়ান্টাম রাজ্যের গল্প। নামটা শুনতেই কিন্তু একটু রহস্যময় লাগে, এবং এই যে এত জটিল জটিল কথাগুলো, এত জটিল কিছু গবেষণা আসলে গল্পের আকারে ছন্দের তালে তালে আসলে সবার মাঝে যেভাবে আপনি উপস্থাপন করেছেন, স্পেশালি যদি বলি তরুণ প্রজন্মের কাছে, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে এসেছে? আসলে এই যে বললাম কোয়ান্টাম মেকানিক্স আমাদের ইলেকট্রনিক্স, আধুনিক ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। তো আমরা যদি এভাবে একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে আমরা গল্প উপন্যাস পড়ছি, সিনেমা নাটক দেখছি, তো সেটা একটা ডাইরেক্টর থাকে এবং আমরা পুরো গল্পটাকে চরিত্রের মধ্য দিয়ে বুঝে যাই। তো আধুনিক ইলেকট্রনিক্সকে যদি আমরা আপনার একটা সিনেমা হিসেবে চিন্তা করি, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে সেটা ডাইরেক্টর। সেখানে ইলেকট্রনিক্স আছে, আপনার ফোটন আছে এবং আরও অনেক ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, যারা হচ্ছে এটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোর যে চরিত্র, সেটাকেই আমি আসলে সহজভাবে পাঠকের কাছে নিয়ে আসতে চেয়েছি। আর আমি সবসময় জুভিনাইলদের জন্যই লিখি, কারণ আমি মনে করি যে সহজভাবে যদি তাদের কাছে লেখা যায় বা তাদের কাছে উপস্থাপন করা যায়, তাহলে সাধারণ পাঠকও সেটা বুঝবে, বিজ্ঞানকে সহজভাবে নিতে পারবে। কিন্তু এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, খুব কঠিন কঠিন শব্দ, আসলে স্পিন, সুপারপজিশন, এগুলো তো আসলে সাধারণ পাঠকদের কাছে অনেক সময় বোধগম্য নয়। তাদের জন্য আসলে কতটুকু সহজ রেখেছেন এই বইয়ে? আচ্ছা, তো তারপরে আমি চেষ্টা করেছি গল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের ছোট ছোট গল্প আমি সেখানে রেখেছি, যেমন, এবং বিশেষ করে এই গল্পগুলো ডিটেকটিভ গল্প, যার মাধ্যমে পাঠক সহজভাবে বুঝবে যে এই বিষয়গুলো আসলে কি। যেমন আমি যদি বলি স্পিন, গ্লাসের মধ্যে পানি রেখে আমি চামচ দিয়ে ঘুরলাম, তো তাতে করে যেই ঘূর্ণনটা তৈরি হয়, কোয়ান্টাম মেকানিক্সে ঘূর্ণনটা ঠিক ওরকম না। কোয়ান্টাম মেকানিক্সের যখন আমি ইলেকট্রনিক স্পিনের কথা বলছি, সেটা একটু ডিফারেন্ট হয়। তো সেটা কেমন, সেটাকে গল্পের ছলে বলা আছে। হ্যাঁ, আপনার টানেলিং কীভাবে হচ্ছে, সেটা একটা ভৌতিক ব্যাপার হতে পারে। ইলেকট্রন দেয়ালের ভিতর দিয়ে চলে যেতে পারে। কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম ইন্টারনেট, এগুলি কি শুধুই কল্পবিজ্ঞান নাকি বাস্তবে সম্ভব? কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম ইন্টারনেট মানে এখন বাস্তব এমন রকম বাস্তব হয়েছে যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে আমেরিকা এবং চায়নার মধ্যে। গুগল 2024 ডিসেম্বরে উইলো চিপ তৈরি করলো। তারা উইলো চিপ তৈরি করে বলল যে বর্তমানে যে সুপার কম্পিউটারগুলো আছে, তারা 10 সেপ্টেলিয়ন বছরে যেই সমাধান দিতে পারবে না সুপার কম্পিউটার, তাদের তৈরি যে চিপ, সেটা 5 মিনিটে সে সমাধান দিতে পারে। কয়েকদিন আগে জুচং Z3 চায়না নিয়ে আসলো, তারা বলছে আমাদের চিপটা উইলোর সমকক্ষ। মাইক্রোসফট নিয়ে আসছে, আপনার IBM চিপ তৈরি করে নিয়ে আসছে। আর গত বছর ডিসেম্বরে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হলো কোয়ান্টাম ইন্টারনেট বাস্তবতা রূপ পেয়েছে ল্যাবরেটরিতে। এখন এইটার নতুন আপনার প্রোটোকল তৈরি হবে, নিয়ম নীতিগুলো তৈরি হবে, তৈরি হওয়ার পরে সেটা বাস্তবে চলে আসবে। আচ্ছা, আপনার বইয়ে আরেকটি কথা উল্লেখ আছে, সেটি হচ্ছে টেলিপোর্টেশনের কথা। আমরা কি সত্যি আসলে স্টার ট্রেক করে একটা সময় কি এখান থেকে খুব মানে 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারবো? এটা কি আদৌ বাস্তবে সম্ভব হবে?
হয়তো ভবিষ্যতে বাস্তব হবে। কোয়ান্টাম মেকানিক্সে টেলিপোর্টেশনটা একটু অন্যরকম। কোয়ান্টাম মেকানিক্সে টেলিপোর্টেশনে বস্তু টেলিপোর্ট হয় না, কিন্তু তার চরিত্র, তার যে সত্তা, সেটা টেলিপোর্ট হয়ে চলে যায়। এবং এই ঘটনাটাকে আমরা এভাবে বলি যে সিনেমাতে আমরা যেভাবে দেখি যে জোড়া ভাই কিংবা যমজ ভাই, একজন হাত তুলছে তো অন্যজন হাত তুলছে, ঠিক এরকম ঘটনা কিন্তু প্রকৃতিতেও হয়। সেই ঘটনাটাই আপনার এই টেলিপোর্টেশন, এবং কোয়ান্টাম ইন্টারনেটের মূল ব্যাপারটাও কিন্তু সেখানেই আছে। একটু জানতে চাই, বিজ্ঞান চর্চায় বাংলাদেশের অবস্থান কি এখন? বিজ্ঞান চর্চায় বাংলাদেশের অবস্থানকে আমি 3 ভাগে দেখি। একটা হচ্ছে এরকম যে গত 54 বছরে আমরা বিজ্ঞান চর্চায় অনেক দূরে গিয়েছি। যেমন আপনার রকেট তৈরি হচ্ছে, আমাদের ছেলেরা রকেট তৈরি করছে, আমাদের ছেলেরা ন্যানো স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যে এরপরে কি, তাদেরকে নিয়ে কি করা হবে, এটা। দ্বিতীয় ভাগ যেটা, সেটা হলো আমাদের দেশের মেধা যারা, তারা কিন্তু দেশের কোনো কন্ট্রিবিউশন না করে বাইরে চলে যাচ্ছে, ব্রেন ড্রেইন যেটা আমরা বলি। তো তারা সেখানে গিয়ে অনেক ভালো কাজ করছেন। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ম্যাস যে জনসংখ্যা আছে, তাদের কাছে বিজ্ঞানকে পৌঁছানো হয় না। যেমন ধরেন যারা মূলধারার শিক্ষায় নেই, মাদ্রাসার ছাত্ররা কিংবা অন্যান্য যারা আছেন, তাদের সকলকে আসলে বিজ্ঞানের মধ্যে আনা দরকার। আমাদের স্কুলগুলোতে ল্যাবরেটরি নেই, এখানে ল্যাবরেটরি তৈরি করে দেওয়া দরকার। এগুলো যদি তৈরি করা সম্ভব হয়, বিজ্ঞান অনেক দূর আগাবে, আমরা বিজ্ঞান সচেতন হয়ে যাব তখন। আচ্ছা, এমনিতে নর্মালি আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণরা কি পারছে আসলে ইন্টারন্যাশনালি এটার বাংলাদেশের প্রেক্ষাপটে ছাপ ফেলতে? আমাদের দেশে যে গণিত অলিম্পিয়াড হচ্ছে, বাইরে গিয়ে তো তারা মেধা স্বাক্ষর রাখছে, তাই না? আচ্ছা, এবার একটু জানতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ আসলে, এটা সবাই অবগত আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দ্বারা তো আমরা প্রত্যেকে আসলে ইফেক্টেড, পজিটিভ নেগেটিভ বোথ সাইডে। সো এই প্রযুক্তির আসলে আগামী ফিউচার কি, এবং এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে আসলে আমাদের জাতি কতটুকু বিপদের সম্মুখীন হতে পারে বা সুফল পেতে পারে, এ ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাই। এআই এখন বাস্তব, এআই আরও আগাবে। তো শুধু এআই না, আগামী ধরেন 50 বছরকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পাবো এআইয়ের পরে রোবোটিক্স আসছে, রোবোটিক্সের পরে আমরা ইন্টেলিজেন্স পাবো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে ইন্টেলিজেন্স। তারপরে আমাদের অগমেন্টেড আপনার যেটা, তারপরে আসছে মেটাভার্সের পরে আমরা সুপার ইন্টেলিজেন্সে পৌঁছাবো। এর মধ্যে স্পেস কলোনি তৈরি হয়ে যাবে। তো এই যে প্রযুক্তির ধাপে ধাপে সামনে যাওয়া, তখন মানুষ কিন্তু টিকে থাকতে পারবে না। মানুষ তখন চাইবে প্রযুক্তির সাথে সংযুক্ত হতে। তখন তৈরি হবে নিউরাল লিঙ্ক, অর্থাৎ ব্রেনের মধ্যে চিপ ঢুকে যাবে। আমরা তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সরাসরি কমিউনিকেশনে আসব, ভাষা পরিবর্তন হয়ে যাবে। তো এর জন্যে ভবিষ্যৎটা বা ভবিষ্যৎ সমাজ কিভাবে তৈরি হবে, আমরা এখনো ধারণা করতে পারছি না। এখন থেকে আমাদের সেই জন্য সচেতন হতে হবে, আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, এর মধ্যে আমাদের ঢুকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা কি এরকম ধারণা করতে পারি সেখান থেকে আস্তে আস্তে মানুষের যে ফিলিংস, সেটা হয়তোবা হারিয়ে যাবে? রোবোটিক লাইফে আমরা আসলে নিজেরাই হয়তোবা নিজেদেরকে এমনভাবে চিপ এর মাধ্যমে অভ্যস্ত করে ফেলবো যে মানুষের যে একটা ফিলিংস যেটা থাকে, সেটা হয়তোবা আমরা আসলে আর অনুভব করতে পারবো না। আসলে এটা বলা মানে বড়ই মুশকিল, কারণ পরে কি হবে আমরা তো জানি না। আমরা তো ভবিষ্যৎ জানি না, কিন্তু তারপরে যেভাবে আসলে প্রযুক্তিগতভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে করে আমাদের এমনিতেও কিন্তু ডে বাই ডে আমরা খুব বেশি নির্ভর হয়ে যাচ্ছি প্রযুক্তির উপরে, এবং আমাদের ফিলিংসগুলো কিন্তু কোনো না কোনোভাবে তার সাথে সম্পৃক্ত হচ্ছে, অবধারিত। জি। এবার আসি একটু জেনারেশনের কথা। আমাদের তো এখন আমাদের জেনজি জেনারেশন একটা ভাইব তুলেছে, পাশাপাশি ওয়াই জেনারেশন আছে এবং আলফা বিটা জেনারেশনটা আমাদের পরের জেনারেশন, এবং সেই জেনারেশন নিয়েও আমাদের অনেক আশা ভরসা আছে। তো ওভারঅল যতগুলো জেনারেশন আছে, প্রত্যেকটা জেনারেশনের আসলে ভূমিকা কি হবে ইন ফিউচার? এই যে আপনাকে বললাম না, প্রযুক্তির যে ধাপে ধাপে অগ্রসর হবে, তাদেরকে আমরা কি ধরনের সমাজ দিব, সেটা আমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। বিশেষ করে ওয়াই এবং জি জেনারেশন, তাদেরই তো সন্তান হবে বেটা জেনারেশন, তাই না? যে বেটা জেনারেশন কিন্তু এবছর থেকে শুরু হয়ে গেছে। তো সেজন্য এখন থেকেই চিন্তা করতে হবে, কল্পনাকে বাস্তবতা নিয়ে আসতে হবে, কাঠামোতে নিয়ে আসতে হবে, এবং সেই কাঠামোটাকে বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে যখন আমরা রূপ দিব, তখন বিন্দু বিন্দু সব বাস্তবগুলোকে তৈরি হয়ে আমাদের পুরো সমাজটা তৈরি হবে।
তো এটা খুব জরুরি যে এখন এই জেনারেশন যেন এগুলো নিয়ে ভাবে, বিশেষ করে বিজ্ঞান চিন্তা যেন তাদের মধ্যে বৃদ্ধি হয়, তাহলেই আমরা সামনে এগোতে পারবো। এখানে আরও ঘটনা আছে। আপনার কোয়ান্টাম মেকানিক্স কিন্তু শুধু এই ইলেকট্রনিক্স না, বায়োটেকনোলজির ভিতরে আছে, আচ্ছা, আপনার মেডিকেলের ভিতরে আছে। যেমন আপনি যে টার্মগুলো আমার বই থেকে বললেন, এগুলো দিয়ে কিন্তু আমাদের পেট স্ক্যান হচ্ছে, সিটি স্ক্যান হচ্ছে, এগুলো সবই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপার স্যাপার, তাই না? তো এগুলো, এই প্রযুক্তিগুলো অনেক বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, এবং আরও নতুন ধরনের মেশিনারিজ আমাদের সামনে আসবে। যখন আমরা বায়োটেকনোলজিতে যাব, তখন একটা গাছের যে পুষ্টি, সেইটা সম্পর্কে আগে থেকে ধারণা করা যাবে। ঘরের মধ্যে আমরা আম গাছ তৈরি করতে পারবো তখন। তো এই সমস্ত পরিস্থিতিতে যখন আমরা পৌঁছাবো বা পৌঁছানোর পরিপ্রেক্ষিত তৈরি হবে, তার জন্য যদি আমাদের প্রস্তুতি না থাকে, এই জেনারেশনগুলো যদি সেগুলো নিয়ে না ভাবে এখন থেকে, তাহলে কিন্তু বড়ই বিপদ সামনে। আচ্ছা, আরেকটি বিষয়, যেহেতু আমরা আসলে এই প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আমরা যে বিষয়গুলো আসলে দেখতে পাচ্ছি, সাইবার বুলিং কিন্তু একটা খুব মোরাল একটা প্রবলেম আমরা সব প্রতিনিয়ত ফেস করি এবং দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে। সো এমন একটা আপডেট ভার্সনে চলে এসেছে, আসলে বুলিংটাও মনে হয় সাইবার ওয়েতেই হচ্ছে, সোশ্যাল ওয়েতেই হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু ঝুঁকির সম্মুখীন হতে পারি আমরা? এটার জন্য কি কোনো প্রযুক্তি আসলে আবার নতুন করে আপডেট করছে কিনা? বিষয়টা আসলে ওরকম না, বিষয়টা হচ্ছে এথিক্স, বা আমরা এই সাইবার সমাজে আমরা কিভাবে চলবো সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই। আমাদের কাছে বাইরের টেকনোলজিটা চলে এসেছে, আমরা সাথে সাথে সেটার মধ্যে ঢুকে গিয়েছি এবং ব্যবহার করছি, তাই না? তো এই এথিক্সটা আমাদের শিখতে হবে এবং এইটার জন্য জনের সচেতনতাটা খুব জরুরি। প্রোগ্রামের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, শেষের দিকে। এই মুহূর্তে আসলে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে, আপনার গবেষণার জায়গা থেকে কি বলার আছে, কি পরামর্শ দেবেন তাদেরকে? প্রথম বিষয় হচ্ছে প্রশ্ন করতে শিখতে হবে। প্রশ্ন করলে এবং কল্পনা করলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু তৈরি করার আগ্রহটা আসে। সেই আগ্রহ থেকে সমাজকে তৈরি করতে হবে। আচ্ছা, অবশ্যই সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ আসলে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে, এবং অবশ্যই আপনার এই বইটি হয়তো বা দর্শকরা বইমেলা থেকে নিয়েছেন এবং আগামীতে আরও নেবেন। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই 10 বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।